নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটির গাছ কী পরিচর্যা গ্রহণ করতে হবে, এই সময় খাবার দাবার কী দিতে হবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখলে প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত যে ভিডিও আসে তার নোটিফিকেশন আপনার মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেরি করে চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছি এবছর। সবাই দেখেছেন যারা পুরনো ভিউয়ার্স, একদম প্রথম থেকে দেখিয়েছি, প্রতিস্থাপন থেকে শুরু করে 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন, সেখান থেকে শুরু করে আজকের গাছগুলো পিঞ্চিং করে করে এবং খাবার দাবার দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এরপরে কী পরিচর্যা এই সময় গ্রহণ করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল আমরা এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলো থেকে পাই, তারই ভিডিও আজকের নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে এই ডিসেম্বরের প্রথমের দিকেই এই কেয়ারটা আপনাকে করে ফেলতে হবে। গাছের টবের মাটিতে খাবার দেওয়া এবং তার সাথে সাথে অবশ্যই পাতায় কিছু ফলিয়ে স্প্রে করতে হবে যাতে করে এবারে আমরা কুঁড়ি আনতে পারি গাছে দ্রুততার সাথে, এবং অবশ্যই ফুলের প্রয়োজন আছে। তো বন্ধুরা দেখুন, যাদের গাছ আরও বেশি ঝোপালো হয়ে গেছে তাদের গাছের জন্য কিন্তু রিং পরানোর একটা ব্যবস্থা করতে হবে। এটা আমার বেড়ালে বলেছিলাম যে মারামারি করতে গিয়ে ডালটা ভেঙে দিয়েছে গাছের অনেকটাই। তো যাই হোক, ওই দুটো গাছ সেরকম জায়গায় নেই, কিন্তু এই 4টে গাছ আছে। এই যে শুকনো পাতাগুলো দেখছেন, এই শুকনো পাতাগুলোকে আপনাদেরকে কিন্তু কেটে ফেলতে হবে হাত দিয়ে। এই শুকনো পাতাগুলো সবার প্রথমে কাটবেন যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ওয়েদার কিছুদিন আগে মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে কিছু কিছু জায়গায়। তো যেখানে যেখানে বৃষ্টি হয়েছে বা মেঘলা ছিল, আপনাদেরকে কিন্তু যে ফাঙ্গিসাইডের ব্যাপারটা বলেছিলাম চন্দ্রমল্লিকা গাছে, এটা কিন্তু 10 দিনের ব্যবধানে স্প্রে করতে হবে। অবশ্যই পাতায় কুঁড়ি আসার আগে পর্যন্ত, মানে কুঁড়ির মুখটা ফাটার মানে কালার যখন বুঝতে পারবেন তার আগে পর্যন্ত এই ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাকে কিন্তু করতে হবে গাছের পাতায়। এবং অবশ্যই টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে দিয়ে দেবেন। খাবার দেবো তাই মাটি খোঁচাচ্ছি। যারা দেরি করে অনেকেই কুঁড়ি সমেত গাছ এনেছেন, আমার ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অনেকেই নক করেছেন যে এরকম কুঁড়ি সমেত গাছ এনেছি, তো সেই ক্ষেত্রে কি করব। তো তাদেরকে জন্য মাটিটা একবার বলে দিই। আপনারা একটা টবের যে মিডিয়া তার ভরবেন টবেতে, তাতে 40 ভাগ আপনাদের বাগানের মাটি ভরে নেবেন, 40% একটা টবের। তার সাথে 30% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নিয়ে নেবেন, ভালো করে ধুয়ে মিশাবেন। একটা টবে 70% কিন্তু ভরে গেল, বাকি যে 30% পড়ে থাকে সেখানটা ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার দিয়ে ভরিয়ে দেবেন। তাহলে মাটিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এই মাটিতে চন্দ্রমল্লিকা কিন্তু ব্যাপকভাবে রেজাল্ট আপনারা পাবেন এই মিডিয়াতে করলে। তো মিডিয়াটা যারা দেরি করে কুঁড়ি সমেত গাছ এনেছেন যারা বলছেন তাদের জন্যই বলে দিলাম। আর এবারে খাবার দেবো, এবং খাবার দেওয়ার পরে মাটিতে চাপা দিয়ে কিন্তু মাটি চাপা দিয়ে দেবো এবং জল দেবো। এই যে খাবারের ব্যবস্থাপনাটা দেখাচ্ছি ডিসেম্বর মাসে, এটা কিন্তু আপনাদেরকে 15 দিন ছাড়া দিতে হবে পুরো ডিসেম্বর মাসটা ভরে, যতদিন না পর্যন্ত কুঁড়ির মুখ ছাড়ছে, অর্থাৎ কালার কুঁড়ির বুঝতে না পারছেন যে ফুলের কী কালার হতে পারে, ততদিন পর্যন্ত কিন্তু এই খাবারটা দেওয়া যাবে। যদি দেখেন 15 দিনের এই খাবার দেওয়ার পরে কুঁড়ি চলে এসে মুখ যখন ফেটে গেছে, তখন কিন্তু আর এই খাবার দেওয়া যাবে না। কোনো খাবারই আর তখন প্রদান করা যাবে না সরিষার খোল পচা জল ছাড়া। তো এইখানে মাটিতে খাবার দেবো, কুঁড়ি আসেনি, কুঁড়ি আনতে গেলে যে খাবারটা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দিচ্ছি। একটা টবের 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট। বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। এটা রয়েছে জিআর দানা, 17 রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এই জিআর দানায়। তো এটা বায়োজাইম নামেও অনলাইনে পেয়ে যাবেন। আর ডিএপি নিয়েছি 10 দানার মতন, আর 1 টেবিল চামচ রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ। তো এই কটা খাদ্য উপাদান এই সময় দিতে হবে। দ্রুততার সাথে রেজাল্ট আনতে গেলে আপনাকে এই খাবারটা এখন প্রদান করতে হবে টবের মাটিতে। তো প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুলও যথেষ্ট ভালো হবে। সেই পরিচর্যা জন্য এই খাবারটা তো আপনারা প্রদান করবেন 15 দিনের ব্যবধানে, যেটা বলে দিলাম। আর তার সাথে যে জিনিসটা প্রদান করতে হবে সেটা হচ্ছে সরিষার খোল পচা জল সপ্তাহে 2 বার করে আপনারা কিন্তু দেবেন। তার সাথে যদি পারেন কলার খোসা ভিজিয়ে পচাবেন সরিষা খোলের সাথে একসাথে নিয়ে, সেটাও কিন্তু প্রদান করতে পারেন।
তো এই যে ব্যবস্থাপনা, এটা মাটিতে টবের মাটির খাবার দেওয়ারটা বলে দিলাম। এরপরে এই যে গাছেতে যে খাবার দিচ্ছেন, মানে টবের মাটিতে যে খাবার দিচ্ছেন, তার ঠিক 2 দিন পরে 0050 NPK যেটা আছে, সালফেট অফ পটাশ, সেই 0050 কিন্তু আপনাদেরকে এই সময় গাছে স্প্রে করতে হবে গাছের পাতায়। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফুল আনতে গেলে, চন্দ্রমল্লিকাতে ব্যাপক পরিমাণে ফুল পেতে গেলে এই খাবারটা আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে। টবের মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে এই স্প্রে, ফোলিয়া স্প্রে আপনাকে করতে হবে। তাতে করে কিন্তু অজস্র পরিমাণে ফুল এবং কুঁড়ি আসার সম্ভাবনা থাকবে। গাছকে অবশ্যই ফুল সানলাইটে রাখবেন। দেখবেন হয়তো চড়া রোদ পেয়ে গাছের পাতা একটু ঝিমিয়ে পড়ছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আবার দেখবেন জল দেবেন, মাটি শুকিয়ে গেলে সন্ধ্যাবেলা গাছ কিন্তু আবার সতেজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই সময়ে দাঁড়িয়ে আর একটা কথা বলবো যে লাইট থেরাপি যারা করেছেন চন্দ্রমল্লিকা গাছে, তারা এখন কিন্তু আর লাইট থেরাপি করবেন না, অর্থাৎ যে লাইট জ্বালিয়ে রাখা যাতে করে কুঁড়ি না আসে সেইটা করবেন না। সন্ধ্যাবেলা করে বা রাত্রেবেলা করে সম্পূর্ণ অন্ধকারেই থাকবে গাছ, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার গাছ থেকে কুঁড়ি বা ফুল পেয়ে যাবেন। তো মাটি চাপা দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, জল দিতে হবে। ভরপুর জল দেবো না, খাবার যখন দেবো মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, যেরকম দেখতে পাচ্ছেন। তা যেহেতু রাসায়নিক খাবার ড্রেনেজ হোল দিয়ে অনেকটা ধুয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য এমন পরিমাণে জলটা দিতে হবে যাতে মাটির সাথে খাবারটা মেশে। তো এই ব্যবস্থাটা করতে হবে। আর পিঞ্চিং এখন থেকে টোটালি বন্ধ করে দেবেন, কোনো পিঞ্চিং করার প্রয়োজন আর নেই। যা ঝোপালো গাছ হওয়ার হয়ে গেছে, এরপর থেকে আর করার দরকার নেই। দেরি করে চন্দ্রমল্লিকা গাছ বসালে এইরকমই হবে, এর থেকে আর খুব বেশি রেজাল্ট ভালো না, মানে আশা করাটা খুবই অস্বাভাবিক। কারণ চন্দ্রমল্লিকা গাছে যারা 1500, 2000, 2500 ফুল ফোটান, তারা কিন্তু অনেক আগে গাছ প্রতিস্থাপন করেন। অর্থাৎ এপ্রিল মাস, মার্চ মাস থেকে কিন্তু গাছের ছোট ছোট চারা প্রতিস্থাপন করে তারা কিন্তু গাছটাকে আবার তৈরি করার চেষ্টা করেন। সেটা অনেকটাই সময় সাপেক্ষ। তো যাই হোক, এইভাবেই ফুল ফুটবে চন্দ্রমল্লিকা গাছে। তো এইটা যেটা দেখছেন, এটা আমি দেখাচ্ছি বলে বুস্টার 2 এটাই যা ব্যবহার করতে হবে এমনটা নয়। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই সময়ে দাঁড়িয়ে গাছে আপনাকে স্প্রে করতে হবে। সেটা মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। যারা বুস্টার 2 স্প্রে করবেন তারা জানেনই, 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে আপনাকে কিন্তু গাছে স্প্রে করতে হবে। এর বেশি হলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দিলে গাছকে দ্রুততার সাথে গাছ টবের মাটি থেকে খাবার সংগ্রহ করবে। এবং পটাশিয়াম জাতীয় খাবার যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য ফুল আনানোর ক্ষেত্রেও কিন্তু এই পিজিআর ব্যাপকভাবে কাজ করবে গাছের প্রতি। আর অবশ্যই অজস্র কুঁড়িতে ভরবে আপনার গাছ যদি এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা গাছে সঠিক সময়ে স্প্রে করেন। আর এটা মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে দ্বিতীয়বারও যখন দেবেন, তখন আরেকবার স্প্রে করে দেবেন। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারেন। বাজারে কিন্তু প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর পাওয়া যায়, কিনে নেবেন। প্রায় ম্যাক্সিমাম গাছে ব্যবহার করতে হয়, বাগানে অপরিহার্য একটা জিনিস, আর অবশ্যই ভালো রেজাল্টও পাওয়া যায়। তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেবেন সকালবেলা দেবেন, যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় দেবেন, খুব ভালো কাজ করবে। আর যাদের সকালবেলা সময় হবে না কর্মব্যস্ততার কারণে, তারা সন্ধ্যাবেলা দিতে পারেন, তবে সকালে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। কীটনাশক সবসময় সন্ধ্যাবেলার দিকে স্প্রে করতে হয়, আর যে কোনো গাছের খাবার দিলে সকালবেলাটাই নিয়ম। এইবারে যদি না সময় হয় তখন আমরা বিকেলে দিয়ে থাকি। তো এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু, মানে মাঝে একদিন গ্যাপ থাকবে, তার পরের দিন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করবেন। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি বলে এটাই যে করতে হবে তা এমনটা নয়, এটা আমি বাগানে ব্যবহার করি। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, নাহলে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনার কাছে আছে সেটাই প্রয়োগ করবেন। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ফুল আনতে ব্যাপকভাবে সাহায্য করে যে কোনো গাছের ক্ষেত্রে। কারণ মাটিতে আমরা এনপিকে জাতীয় খাবার দিই, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ, কিন্তু আরও খাবার গাছের প্রয়োজন হয়, যেমন জিঙ্ক, বোরন, আয়রন, এরকম কিন্তু ম্যাগনেসিয়াম। এই সমস্ত খাবারগুলো কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে থাকে বা অনুখাদ্যের মধ্যে থাকে। আর এরপরে দেখবেন যে অনেক ক্ষেত্রে এই সাদামাছির আক্রমণ হয় বা অন্যান্য কীটপতঙ্গের আক্রমণ হয় চন্দ্রমল্লিকা গাছে।
তো সেই ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হবে। 2 ধরনের কীটনাশক রাখবেন আপনি, যে কোনো দুটো কম্পোজিশন আলাদা আলাদা এরকম দেখে কীটনাশক কিনবেন। আমি কাকা দেখাচ্ছি বলে যে এটাই নিতে হবে এমনটা নয়, যে কোনো 2 ধরনের রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। কাকা নিতে পারেন, পেগাসাস রাখতে পারেন, ওমাইড রাখতে পারেন, ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক রাখতে পারেন। যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে আপনার গাছে পাতায় স্প্রে করে যান, ব্যাস আপনার গাছ কিন্তু রোগ পোকামুক্ত থাকবে। খাবার দাবার সঠিক দিলে আর যেভাবে কেয়ার স্টেপ বাই স্টেপ দেখালাম করে যান, গাছ কিন্তু একদম ফুলে ফুলে ভরে যাবে। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই জল কিন্তু অতিরিক্ত দেবেন না, মাটি হালকা ময়েশ্চার থাকবে বা ভিজে থাকবে এরকমই জল দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।